গুড মর্নিং। এতদিন যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে ধরনের অঙ্কগুলো আসে সেই সম্পর্কে বলা হচ্ছিল। আজকে অঙ্কগুলো ছাড়া ওই চ্যাপ্টার থেকে যে থিওরিটিক্যাল পোর্শানটা আছে সেটা থেকে যে মেন অংশগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখবে আর নিজের বইটা ফলো করবে। প্রথম যে কোশ্চেনটা আসে, রাসায়নিক সমীকরণ কী? রাসায়নিক সমীকরণ কি সেটা তোমরা ছোটোবেলাতেই পড়েছ, যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। আবার বলছি, রাসায়নিক সমীকরণ কি না কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। এটা এখানে লেখা নেই। তারপরের যে কোশ্চেনটা আছে, কোনো রাসায়নিক সমীকরণ থেকে কী কী গুণগত ও পরিমাণগত তথ্য জানতে পারি? রাসায়নিক সমীকরণ থেকে কী কী গুণগত ও পরিমাণগত তথ্য জানতে পারি এখানে দেওয়া আছে, গুছিয়ে লেখা আছে গুণগত ও পরিমাণগত তথ্য কী কী জানতে পারি। এই কোশ্চেনটাই আবার ঘুরিয়ে অন্য রকমভাবে আসে। দেখো নিচে এইখানটায় দেওয়া আছে যে N2+3H2 = 2NH3, এই সমীকরণ থেকে কী কী গুণগত ও পরিমাণগত তথ্য জানতে পারি। তাহলে একটাই কোশ্চেন দুটোভাবে আসতে পারে। এমনি আসতে পারে যে কোনো রাসায়নিক সমীকরণ থেকে কী কী গুণগত ও পরিমাণগত তথ্য জানতে পারি, বা আবার একটা সমীকরণ দিয়ে জানতে পারি যে এই সমীকরণ থেকে আমরা কী কী গুণগত ও পরিমাণগত তথ্য জানতে পারি। একটু বলে নিই কী কী গুণগত তথ্য জানতে পারি। গুণগত তথ্যের মধ্যে যেই জিনিসগুলো থাকে, সবার প্রথম বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর নাম, চিহ্ন ও সংকেত সম্পর্কে আমরা জানতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে ওই বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর অবস্থা কঠিন, তরল না গ্যাসীয় সে সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পারি। আর পরিমাণগত তথ্যের মধ্যে যে জিনিসগুলো জানতে পারি সেগুলো হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে ওজন মাত্রিক সম্পর্ক, মানে তাদের ভর কি কি পরিমাণ ভর যুক্ত হয়ে কি ভরের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে। আর বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর আয়তন মাত্রিক সম্পর্ক জানতে পারি, মানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর আয়তনটা কত কত যুক্ত হয়ে কী আয়তনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সেটাও আমরা জানতে পারি। তবে এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে আয়তন আমরা কিন্তু সব ধরনের বিক্রিয়ার থেকেই বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তনটা জানতে পারি না। কেবলমাত্র বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলো যদি গ্যাসীয় হয় তবে সেক্ষেত্রেই আমরা আয়তনটা জানতে পারি। এখানে N2+3H2 = 2NH3 সমীকরণটার থেকে একই রকমভাবে কী কী গুণগত পরিমাণগত তথ্য জানতে পারি সে সম্পর্কে এখানে বলা আছে, তোমরা দেখবে, আমি আর এটা বলছি না। তারপরে দেখো নেক্সট কোশ্চেন এখানে, হ্যাঁ অবশ্য তোমাদের এখানে নিজের থেকে একটা করার জন্য দেওয়া হয়েছে যে 2H2+O2 = 2H2, এই সমীকরণটার থেকে কী কী গুণগত পরিমাণগত তথ্য আমরা জানতে পারি, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। নেক্সট বলা হয়েছে ভরের নিত্যতা সূত্র, ভর ও শক্তির নিত্যতা সূত্র। দেখো ভরের নিত্যতা সূত্র যেটা সেটা তোমাদের বইতেই দেওয়া আছে, দুটোই বইতে দেওয়া আছে, তাও একটু বলে দিই। মহাবিশ্বের মোট ভরের পরিমাণ ধ্রুবক, ভরকে নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই কথাটাই বলা আছে। এক রূপ থেকে কেবলমাত্র অন্য রূপে রূপান্তরিত হয়, এই ভরের নিত্যতা সূত্র দেখবে বইতে দেওয়া আছে। আর ভর ও শক্তির নিত্যতা সূত্র, অ্যাকচুয়ালি ভরের নিত্যতা সূত্র প্রথম আসে সব ধরনের রাসায়নিক বিক্রিয়া, বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তেমন একটা শক্তি উৎপাদন হয় না, কিন্তু কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে নতুন পদার্থ উৎপন্ন হওয়ার সাথে সাথে সেখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। সেই সব ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই হচ্ছে না, তখন ভর ও শক্তির মিলিত পরিমাণের ধারণাটা এলো, এবং তারপর বলা হলো যে মহাবিশ্বে ভর ও শক্তির মোট মিলিত পরিমাণটা ধ্রুবক, ভর ও শক্তির কোনো বিক্রিয়ার আগে এবং পরে একই থাকে, এটা ধ্রুবক থাকে। এটা দেখবে তোমাদের বইতেই আছে, এটা সম্পর্কে আর ডিটেলস কিছু বলছি না। এবার নেক্সট দেখো যেটা, সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্বের এখানে ডেফিনেশনটা তুলে ধরা হয়েছে। দেখবে এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলা হয়। বোঝার কিছু নেই, শুধু মুখস্থ করবে। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, এখানেও ডেফিনেশনটা তুলে ধরা হয়েছে। একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেই সংখ্যাটাকে বলা হয় তার বাষ্প ঘনত্ব। মানে কোনো গ্যাসের ভর সম আয়তনের কোনো গ্যাসের ভর বাই হাইড্রোজেনের
ভর, এটাই হচ্ছে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এবার যে কোশ্চেনটা আছে প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, এটা 2 মার্কসের কোশ্চেন আছে, এটা তোমাদের বইতে নেই, চাইলে খাতায় নোট করে নেবে। বাষ্প ঘনত্ব সমান কি একটু আগে আমরা ডেফিনেশন আকারে পড়লাম, সেটাকেই সংক্ষেপে লেখা হয়েছে যে এসটিপিতে ভি আয়তন গ্যাসের ওজন বাই এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। সম আয়তন বলেছে সংজ্ঞায়, তাই এখানে সম আয়তন বোঝাতে আমরা ভি নিয়েছি। দেখো ভিকে আমরা বলতে পারি পরের স্টেপে যে 1 ইন্টু ভি লিটার গ্যাসের ওজন বাই 1 ইন্টু ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন। তো ভি কেটে গেলে 1 লিটার গ্যাসের ওজন বা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন এসটিপিতে থাকবে। আর 1 লিটার গ্যাসের ওজন এসটিপিতে, সেটাকেই দেখো আমরা এই প্রমাণ ঘনত্বের ডেফিনেশনে বলেছি, এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকেই বলা হয় তার প্রমাণ ঘনত্ব। তাহলে এখানে উপরে যে আছে 1 লিটার গ্যাসের ওজন এসটিপিতে, সেটাকে আমরা বলতে পারি গ্যাসটির প্রমাণ ঘনত্ব, আর নিচে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজনকে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে এই বাষ্প ঘনত্ব সমান গ্যাসের প্রমাণ ঘনত্ব বা হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, এটাকে কোনাকুনি গুণ করে দিলে যেটা আমরা পাবো যে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। এই সংখ্যাটা দেওয়া হয়েছে কারণ এটা তোমাদের মনে রাখতে হবে, 1 মার্কসের কোশ্চেন আসে যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান কত, সেটা লাল কালিতে বর্ডার করা আছে 0.089 গ্রাম প্রতি লিটার, গ্রাম পার লিটার। এবার নেক্সট যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক ওজনের মধ্যে সম্পর্ক। দেখো এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেন আসে। এমনি এম সমান 2D, এটাও 1 মার্কসের কোশ্চেন আসে বা এই সম্পর্কটা প্রতিষ্ঠাও করতে দেয়। একই রকমভাবে দেখো বাষ্প ঘনত্ব সমান কি সেটা লিখে নিয়েছি, ভি আয়তন গ্যাসের ওজন বা ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন এসটিপিতে। সেখান থেকে দেখো সম আয়তন যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, এটা আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে জানি। তো ভি আয়তন গ্যাসের মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের মধ্যেও এন সংখ্যক অণু থাকবে, সেটাই লিখে দিয়েছি। গ্যাসের এন সংখ্যক অণুর ওজন বা H2 গ্যাসের এন সংখ্যক অণুর ওজন সমান গ্যাসের একটি অণুর ওজন বাই H2 গ্যাসের একটি অণুর ওজন। কেন না এন উপরে কেটে গেলে পরে একটি পড়ে থাকবে। এখন উপরে যেরকম আছে গ্যাসের একটি অণুর ওজন রেখে দিয়েছি, কিন্তু হাইড্রোজেন গ্যাসের একটা অণুর মধ্যে কটা পরমাণু থাকে, H2 মানে দুটো পরমাণু থাকে। তাহলে আমি এইটাকে ভেঙে বলতে পারি যে 2 ইন্টু H2 গ্যাসের একটি পরমাণুর ওজন। আর এই 1/2 দেখো নিচে 2 ফ্যাক্টর, মানে এটাকে আমি বলতে পারি 1/2। তাহলে 1/2কে আলাদা করে রেখে দিলে এই গ্যাসের একটি অণুর ওজন বাই H2 গ্যাসের একটি পরমাণুর ওজন, এই টোটালটাকে বলা হয় তার আণবিক ওজন। তাহলে তাকে এম দিয়ে ডিফাইন করা হয়, আণবিক ওজন বা আণবিক ভর। তাহলে আবার বলছি আণবিক ওজন বা আণবিক ভরটা কি না গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ওজন। এটা তোমরা 9-এ পড়েছো, তাই আমি এটাকে সম্পর্কে ডিটেলস বলছি না। তাহলে আমরা কি পাচ্ছি, বাষ্প ঘনত্ব ডি সমান 1/2 ইন্টু এম, এটাকে কোনাকুনি গুণ করলে যেটা হয় এম সমান 2D। ওকে, এবার এম সমান 2D সংক্রান্ত কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। জানতে চাওয়া হয় 1 মার্কসের যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 হলে তার আণবিক ভর কত। তোমরা নিজেরাই বলতে পারবে বাষ্প ঘনত্ব যদি 8.5 হয় তাহলে আণবিক ভর কত হবে, এর ডাবল হবে, কারণ এম সমান আমরা কি পেয়েছি 2D। নেক্সট বলা হয়েছে যে ওই গ্যাসটিকে শনাক্ত করো। তাহলে দেখো 8.5-এর ডাবল করলে যেটা হবে সেই আণবিক ভরের গ্যাসটা কি হতে পারে, তোমরা নিজেরা একটু ভেবে চিন্তাভাবনা করে বিচার করার চেষ্টা করবে। তারপর বলা হয়েছে CO2 এর বাষ্প ঘনত্ব কত। তাহলে প্রথমে CO2 এর বাষ্প ঘনত্ব বের করতে গেলে CO2 এর তোমাকে আণবিক ভরটা বের করতে হবে, আণবিক ভর বের করবে, তোমরা ছোটোবেলায় করেছো 9-এ। আণবিক ভর বের করার পর তার অর্ধেক করে দিলেই বাষ্প ঘনত্ব পেয়ে যাবো। নেক্সট একটা বলা হয়েছে অক্সিজেনের প্রমাণ ঘনত্ব 1.43 গ্রাম প্রতি লিটার বলতে কী বোঝো, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, প্রমাণ ঘনত্বের সংজ্ঞা আগেই দেওয়া হয়েছে, সেখান থেকে নিজেরা করার চেষ্টা করবে। আর নেক্সট কোশ্চেনটা বলা হয়েছে ভর ও শক্তি সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ একটা দেওয়া হয়েছে, E সমান mc²। এই সমীকরণটা কি না যদি m পরিমাণ ভর সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেই শক্তির পরিমাণটা কী হবে, এটাকে আইনস্টাইনের সমীকরণ বলা হয় ভর ও শক্তি সম্পর্কিত। সেটা হচ্ছে E সমান mc², যেখানে E হচ্ছে রূপান্তরিত শক্তি, m হচ্ছে পদার্থের ভর, আর c হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান তোমরা জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই সমীকরণটাই জাস্ট মনে রাখো, এখান থেকে কয়েকটা হয়তো অঙ্ক আসে, পরে সেগুলো দেখা যাবে। ওকে, এগুলো দেখবে, পড়বে, আর বাকি জিনিসগুলো দেখবে। রাসায়নিক গণনা আশা করি শেষ। এবার পরের দিন গ্যাসের আচরণ থেকে কয়েকটা অঙ্ক তুলে ধরবো। ওকে, থ্যাংক ইউ।